Hello students, welcome to online classes of MICS Education, সরকারি চাকরির প্রস্তুতির জন্য অন্যতম সেরা প্রতিষ্ঠান। এখানে আপনারা WBCS, রেলওয়ে, পিএসসি, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, ডিফেন্স এবং অন্যান্য যে কোনো ধরনের রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন ইংরেজি এবং বাংলা উভয় মাধ্যমেই। অভিজ্ঞ শিক্ষকের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রতি সপ্তাহে অনলাইন মক টেস্ট এবং প্রতি মাসে মাসিক মক টেস্টের মাধ্যমে আমরা ছাত্রদের সার্বিক মূল্যায়ন করে থাকি। এছাড়া সমস্ত ক্লাসের স্টাডি মেটেরিয়াল আমরা স্টুডেন্টদের পিডিএফ হিসেবেও প্রোভাইড করে থাকি। সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডিং দেওয়া হয়। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারগুলিতে এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য নিজেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট সংবিধান সংশোধনগুলো সম্পর্কে পড়ছিলাম। আজকে আমরা ঠিক আলোচনা করব। আগের দিন আমাদের 20তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল, যেটা আমরা বলেছিলাম যে জেলা শাসকের সিদ্ধান্তের বৈধতা ঘোষণা নিয়ে আমরা পড়েছিলাম যে অ্যাপয়েন্টমেন্ট, পোস্টিং, প্রমোশন এন্ড ট্রান্সফার অফ দ্য জাজ ভ্যারিং ফ্রম এ ফিউ হু ওয়ার নট এলিজিবল ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট আন্ডার আর্টিকেল 233, যেটা আমাদের ইউপি গভর্নমেন্ট সার্টেন জাজ অফ ইউপি দের উপর অ্যাপয়েন্ট করা হয়েছিল। এবার আমরা আলোচনা করব তারপরের অ্যামেন্ডমেন্ট গুলো, যেটা হচ্ছে 21তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1967 এ যেটা করা হয়েছিল। সেটা এখানে 8তম বা 8তম শিডিউলকে অ্যামেন্ড করেছিল এবং সেটা ছিল ইন্দিরা গান্ধীর টাইমে। এবং এটা দেখো 21তম অ্যামেন্ডমেন্ট ছিল ইন্দিরা গান্ধীর সময় হওয়া প্রথম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 21তম। সর্বপল্লী রাধাকৃষ্ণন রাষ্ট্রপতি ছিলেন তখন। এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট 21তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এখানে যেটা আমাদের প্রায় কোশ্চেন আছে যে সিন্ধি ল্যাঙ্গুয়েজকে, সিন্ধি ভাষাকে সংবিধানের রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়েছিল। আমরা নেক্সট এই চ্যাপ্টারের পরে আমরা কিছু এরিয়া সম্পর্কে পড়বো, কিছু ল্যাঙ্গুয়েজ সম্পর্কে পড়বো এবং কিছু পোস্ট সম্পর্কে পড়বো, যেগুলো আমরা অলরেডি পড়িনি এখনো। এই অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, ক্যাগ, এদের সম্পর্কে আমরা পড়বো। সেখানে আমি আমাদের সংবিধানে কতগুলো ভাষা রয়েছে, সেগুলোকে কবে কবে কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করা হয়েছিল, সেগুলো আমি পড়াবো। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে সিন্ধি ভাষাকে কনস্টিটিউশন বা সংবিধানের রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল কততম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে? 21তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1967 এ, যেখানে সিন্ধিকে একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এবার 22তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন্দিরা গান্ধীর টাইমে, সেটা হলো 69 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করলেন, যেখানে ভিভি গিরি ভারতের রাষ্ট্রপতি ছিলেন এবং এটা ইন্দিরা গান্ধীর সেকেন্ড অ্যামেন্ডমেন্ট ছিল, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে আসাম রাজ্যকে পুনর্গঠন করা হয়। আসাম রাজ্যকে পুনর্গঠন করে আসাম রাজ্যের জন্য স্বশাসিত রাজ্য গঠনের শর্ত দেওয়া হয়, অর্থাৎ প্রভিন্স অ্যান্ড অটোনোমাস স্টেট উইথ দ্য স্টেট অফ আসাম, আসামকে অটোনোমাস স্টেটের হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, স্বশাসিত রাজ্য গঠনের শর্তাবলী দেওয়া হয়। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তবু জাস্ট যদি মনে রাখো কোনো অসুবিধা নেই। নেক্সট 23তমতে যেখানে অ্যামেন্ড করা হলো, যে 1970 সালে ইন্দিরা গান্ধীর এটা থার্ড অ্যামেন্ডমেন্ট ছিল। এখানে অ্যামেন্ড করা হলো আর্টিকেল 330, 32, 33 এবং 34 কে, যেখানে লোকসভা এবং রাজ্য বিধানসভায় শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের জন্য বিভিন্ন উপজাতিদের জন্য সংরক্ষণ বৃদ্ধি করা হলো, এবং যে অ্যাংলো ইন্ডিয়ান মেম্বার রয়েছে তাদেরকে আরো 10 বছরের জন্য তাদের টার্ম বৃদ্ধি করা হলো, অর্থাৎ 1970 থেকে 1980 অব্দি বৃদ্ধি করা হলো। অর্থাৎ এখানে ডিসকন্টিনিউড রিজার্ভেশন অর দ্য সিটস অফ শিডিউল ট্রাইব এবং to the Nagaland and both to the Lok Sabha and Rajya Sabha Legislative Assembly stipulated that not more than one Anglo-Indian could be nominated by the government of state legislative assembly, extended reservation for the scheduled caste and scheduled tribe and Anglo-Indian member in Lok Sabha and state assemblies for another 10 years. এটা হচ্ছে মেইন এখানের কথা। এবার 24তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা করা হলো 1971 সালে ইন্দিরা গান্ধীর টাইমে, সেখানে
বলা হলো, সেখানে অ্যামেন্ড করা হলো আর্টিকেল 13 এবং আর্টিকেল 368, যার মাধ্যমে আমরা কনস্টিটিউশনকে অ্যামেন্ডমেন্ট করি বা সংবিধান সংশোধন করি 368 নম্বর ধারার মাধ্যমে। এখানে বলা হলো যে এখানে বলা হয়েছে যে সংবিধানে যে 13 নম্বর ধারা এবং 368 নম্বর ধারা দুটোকে সংশোধন করে সংসদকে মৌলিক অধিকার সংশোধন করার অধিকার দেওয়া হয়। এখন আমরা জানি যে একমাত্র মৌলিক অধিকার বা কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে পারে কে? ভারতের সংসদ, কিন্তু তার মৌলিক কাঠামোর কোনো রকম পরিবর্তন করা যায় না, এটাও আমরা জানি। তাহলে সংসদকে মৌলিক অধিকার সংশোধন করার অ্যামেন্ডমেন্ট দেওয়া হলো কততম? আমাদের 24তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, যেখানে বলা হয় যে মৌলিক অধিকার সংক্রান্ত সংশোধনী বিল সংসদে পাস হলে রাষ্ট্রপতি সেই বিলের ওপর ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না। অর্থাৎ রাষ্ট্রপতি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল বা যে মৌলিক অধিকার সংক্রান্ত যে অ্যামেন্ডমেন্ট বিল হবে সেখানে রাষ্ট্রপতি স্বাক্ষর করতে বাধ্য থাকবে। এর মাধ্যমে করা হয় কি? সংসদে মৌলিক অধিকারের ক্ষমতা হ্রাস করা হয়, অর্থাৎ enable parliament to dilute fundamental rights through the amendment of the constitution। অর্থাৎ সংসদে মৌলিক অধিকারের ক্ষমতাকে খর্ব করা হয় বা হ্রাস করা হয়, কারণ সংসদ চাইলে মৌলিক অধিকারগুলোকে অ্যামেন্ড করতে পারে। এর একটা ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট ছিল আর্টিকেল 24, 1971 এ হয়েছিল। 25তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1972 তে হয়, যেখানে কি হয়? সরকার অধিগ্রহণ মামলাগুলো বিষয়ে সংশোধন করে। অর্থাৎ রাজ্য মামলায় যদি কোনো রকমের স্টেটের বিরুদ্ধে কোনো রকম মামলা হয়, সেখানে কারো ব্যক্তিগত সম্পত্তি যদি গভর্নমেন্ট অ্যাকুইজিশন করে, তাহলে সেগুলি সম্পত্তির অধিকার হিসেবে গৃহীত হবে না। তার মানে এখান থেকে বলা হয়, অ্যামেন্ডমেন্ট করা হয় কি? যদি রাজ্য মামলায় কোনো কারো ব্যক্তিগত সম্পত্তি যদি গ্রহণ করা হয়, মানে কি? কোনো ডেভেলপমেন্ট পারপাসে গভর্নমেন্ট চাইলো কি? কোনো ডেভেলপমেন্ট পারপাসে গভর্নমেন্ট চাইলো কি? তোর সময় এক সেকেন্ড একটু ধরো তো। ওকে, তো গভর্নমেন্ট যদি রেস্ট্রিক্ট প্রপার্টি রাইটস ফর দ্য কম্পেনসেশন ইন দ্য কেস অফ স্টেটস টেকস ওভার প্রাইভেট প্রপার্টি, তাহলে সরকার যদি কোনো ডেভেলপমেন্ট পারপাসে কোনো যদি ল্যান্ড অ্যাকুইজিশন করে, তার জন্য যে প্রাইভেট মানে কম্পেনসেশন বা ক্ষতিপূরণ দিতে কিন্তু সরকার বাধ্য নয়। হাউএভার সেখান থেকে সুপ্রিম কোর্ট কোয়াইস এ পার্ট অফ আর্টিকেল 31C। আমরা জানি আগে আমাদের এটা সম্পত্তির অধিকার ফান্ডামেন্টাল রাইটস এ ছিল 31 নম্বর ধারায়, to the extent it to take away the power of judicial review. This is done to the landmark of কেশবানন্দী ভারতী মামলা, যেটা এই ল্যান্ড অ্যাকুইজিশন এই অ্যামেন্ডমেন্টের ভিত্তিতেই কিন্তু পরবর্তীকালে এই কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা যেটা হয়েছিল, আমরা কেসটা সম্পর্কে আগেই ডিসকাস করেছি। যেখানে বলা হয় যে হুইচ ফর দ্য ফার্স্ট টাইম equinized a basic structure of doctrine। এখানে বলা হয় যে সরকার যদি কোনো মামলা মানে কোনো ব্যক্তিগত সম্পত্তি গ্রহণ করে সে রাজ্য পারপাসে, তাহলে সেটা কিন্তু সম্পত্তির অধিকার হিসেবে স্বীকৃত হবে না। 26th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যামেন্ড করা হয় আর্টিকেল 366, ইনসার্ট করা হয় 363 এ কে আর রিমুভ করা হয় আর্টিকেল 292, 361 কে। এখানে করা হয় কি? যে প্রাক্তীয় যে খুব খুব ভেরি ইম্পর্টেন্ট 26তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ কি? এখানে যেটা আমাদের বলা হয় যে ইন্দিরা গান্ধী রাজন্য ভাতা বিলোপ করেছিল। মানে কি? যেসব রাজ্যে আমাদের আগে কোনো না কোনো রাজা থাকতো, তাদেরকে কি করা হতো? ভাতা দেওয়া হতো। যে তাদের যে দেশীয় শাসক, যেমন হায়দ্রাবাদের নিজাম থেকে শুরু করে তাদের কি ভাতা দেওয়া হতো, এবং এর পেছনে সরকারকে হিউজ পরিমাণে একটা টাকা দেওয়া হতো। এবং এই 26তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে রাজারা যে উপাধি বা বিশেষ অধিকার যেগুলো পেত, সেগুলো তাদেরকে তুলে নেওয়া হতো। আমরা 18 নম্বর আর্টিকেলে পড়েছি যে কোন রকমের উপাধি এগুলো দেওয়া হতো না বা এগুলোকে রেস্ট্রিক্ট করা হয়েছে। এই রাজন্য ভাতা বিলোপ করা হলো অ্যাবলিশন অফ পিভি প্রাইভি পার্স
paid to the former rulers for the princely state which was incorporated in the Indian Republic. The abolition of PV pers paid by the former rulers, মানে যে রাজন্য ভাতা ছিল এটাকে বন্ধ করে দেওয়া হলো এবং বলা হয় যে ইন্দিরা গান্ধীর যে ডেথ, ইন্দিরা গান্ধীর যে মৃত্যুর পেছনে বলা হয় যে তিনি রাজন্য ভাতা যে বিলোপ করেছিলেন সেই কারণে তাকে পরবর্তীকালে হত্যা করা হয়েছিল। এই জন্য 26 অ্যামেন্ডমেন্টটা একটু মনে রাখবে 1971 সালে হয়েছিল বা কত সালে ইন্দিরা গান্ধী রাজন্য ভাতা বিলোপ করেছিল, এভাবে কিন্তু কোশ্চেনটা আসতে পারে বা কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। 27 1972-এ 27তম অ্যামেন্ডমেন্ট। স্যার আগে একটু দেখি। ওকে ওকে, এই যে 26তম 26 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন্দিরা গান্ধীর টাইমে হলো ভিভি গিরি, যেখানে রাজন্য ভাতা বিলোপ করা হয়েছিল। এর ফলে কি হয়েছে স্যার বলছিলাম বলো বলো। বলছিলাম ওই ইন্দিরা গান্ধী যেটা মানে মার্ডার কেসটা যেটা হয়েছিল কি মারা গেছিল, এটা কি এটা সাথে জড়িত? বলা হয় অ্যাকচুয়ালি দেখো মানে পলিটিক্সে তো অনেক ব্যাপার আছে, তো মানে কজ হিসেবে দেয়া হয় আর কি, যে এই কারণে যারা রাজন্য ছিল তারা হচ্ছে কনস্পিরেসি করে মারা হয়েছে। এবার প্রকৃত কারণ তুমিও জানো না আমিও জানি না, বাট এটাকে কজ হিসেবে দেখানো, ঠিক আছে। এবার হ্যাঁ। ক্ষমতার জন্য মানে কি বলবো, বাবাকে মেরে মেয়েও সিংহাসনে বসতে পারে, তারপর মুঘল আমল। মানে মাকে মেরে, এবার কংগ্রেসের মধ্যে এটা খুব ভালোভাবেই চলে। তো অরিজিনালি এটা কজ ছিল না পরে তার ছেলে রাজীব গান্ধীর কোনো কিছু যোগ ছিল, সেগুলো তো বলা খুব চাপের ব্যাপার। তো এটাকে অ্যাজ এ কজ হিসাবে এটা বলা হয়। আচ্ছা। এবার 27তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1972-তে হয়েছিল ভিভি গিরির সময় ইন্দিরা গান্ধী, যেখানে কি হয় যে আমাদের উত্তর পূর্বাঞ্চল যেগুলো আমাদের নর্থ ওয়েস্ট নর্থ ইস্ট যেসব কান্ট্রি গুলো যেসব স্টেট গুলো রয়েছে সেই সব জায়গায় পুনর্বিন্যাসের ব্যবস্থা করা হয়, নতুন ভাবে এই জায়গাগুলোকে তৈরি করা হয়। এবং আমরা পরের চ্যাপ্টারেই পড়বো যেখানে যেই সব ফ্রন্টায়ের যেসব জায়গাগুলো রয়েছে যেমন মিজোরাম, নাগাল্যান্ড, নেপা এইসব যেটা নেফা বলতে পারো, নেফা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি যে নেফা রয়েছে, সেই নেফাতে মানে অ্যাকচুয়ালি টোটাল নেফা নয়, আমরা পড়বো পরের চ্যাপ্টারে যে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর এইসব জায়গাগুলোর কমিউনিকেশন ব্যবস্থা মানে খারাপ হওয়ার কারণে এইসব জায়গায় রাজ্যপাল যারা রয়েছে তাদের উপর কিছু স্পেশাল পাওয়ার দেওয়া হয়। এগুলো আমরা পরের চ্যাপ্টারটা ডিসকাস করব। উপজাতি এরিয়া, ট্রাইবাল এরিয়া, কিছু কেন্দ্র শাসিত অঞ্চল, এগুলো আমরা পরের যে এই অ্যামেন্ডমেন্টের পরে একটা চ্যাপ্টার আমরা পড়বো, সেখানে আমরা এগুলো সম্পর্কে একটু ডিটেলসে ডিসকাস করবো। এখানে বলা হয় কি মিজোরামকে রিঅর্গানাইজেশন করা হয়, করে এটাকে আমাদের ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্র শাসিত অঞ্চল করা হয়, যেখানে লেজিসলেটিভ কাউন্সিল বা আমাদের যে বিধানসভাকে অ্যাডপ্ট করা হয়, মন্ত্রীদের দ্বারা সৃষ্ট মিজোরামকে কেন্দ্র শাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত করা হয়। এটা এতটা ইম্পর্টেন্ট নয়। 28-এ 27তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কি করা হলো যে ইন্ডিয়ান সিভিল সার্ভিস, যাদের আমাদের সিভিল সার্ভিস রয়েছে ইউপিএসসি, ইন্ডিয়ান সিভিল সার্ভিসের কর্মচারীদের বিশেষ কিছু সুযোগ সুবিধা দেওয়া হতো, সেই সুযোগ সুবিধাগুলোকে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো বা অবলুপ্ত করা হলো। এর মাধ্যমে করা হয় কি রেশনালাইজ দ্য সিভিল সার্ভেন্ট to make it uniform across their appointment prior and independent of post independence। এখানে সিভিল সার্ভিসকে যে বিশেষ কিছু 314 নম্বর ধারায় তাদেরকে রিমুভ করে, আর্টিকেল রিমুভ করে তাদের যে কিছু স্পেশাল পাওয়ার দেওয়া হতো সেগুলোকে তুলে নেওয়া হলো। আচ্ছা দেখো তো 29তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা 1972-তে হলো, এটা খুব বড় রকমের একটা বড় স্টেপ ছিল, যেখানে কেরল রাজ্যের দুটো ভূমি সংস্কার আইনকে সংবিধানের 9th শিডিউলের মধ্যে অন্তর্ভুক্ত করা হলো 1972-তে, যেখানে কি হয় সংবিধানের 9ম তফসিলের মধ্যে ভূমি সংস্কার আইন হলো এবং এই আইনের ভিত্তিতে এই যে কেরলের ভূমি সংস্কার আইন অ্যামেন্ডমেন্ট হলো, এরই ভিত্তিতে কিন্তু কেশবানন্দ ভারতী মামলাটা হবে, সেটা আমরা অ্যামেন্ডমেন্টের মধ্যে দেখতে পাবো। অর্থাৎ প্লেস ল্যান্ড রিফর্ম অ্যাক্ট অ্যান্ড অ্যামেন্ডমেন্ট টু দ্য আর্টিকেল অফ শিডিউল 9 টু দ্য কনস্টিটিউশন করা হলো। 30তম অ্যামেন্ডমেন্টে ভিভি গিরির সময় করা হলো কি দেওয়ানি মামলার ক্ষেত্রে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার জন্য যে অর্থের পরিমাণ উল্লেখ ছিল তা বাতিল করা।
এর আগে কি হতো, দেওয়ানি মামলা মানে তুমি যদি কোনো জায়গা পতি নিয়ে যদি কোনো কেস করে থাকো, তাহলে সেই জায়গায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে, হাইকোর্টে যে রায় দিবে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে গেলে একটা অর্থ বা পেমেন্ট বা একটা টাকা পেমেন্ট করতে হতো। সেই জায়গায় যে একটা অর্থের কথা বলা হয়েছিল সেটাকে বাতিল করা হলো। দেওয়ানি মামলা মানে যেগুলো হচ্ছে জমি জায়গা সংক্রান্ত মামলা হয় সেগুলো দেওয়ানি মামলা হয়, আর যেগুলো ক্রিমিনাল কেস সংক্রান্ত হয় সেগুলোকে ফৌজদারি মামলা বলা হয়। অর্থাৎ চেঞ্জেস দ্য বেসিস অফ দ্য অ্যাপিল অফ সুপ্রিম কোর্ট ইন ইন্ডিয়া ইন দ্য কেস অফ সিভিল সুইটস ফ্রম দ্য ভ্যালু ক্রাইটেরিয়া টু ওয়ান ইনভলভিং সাস্টেনেবল কোশ্চেন্স অফ ল। 31তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি করা হলো, যেটা একটু ইম্পর্টেন্ট, যে সদস্য সংখ্যা 31তমটা একটু মনে রাখতে হবে, 31টা 1973 সালে করা হলো কি, যে লোকসভার সদস্য সংখ্যা 525 থেকে বাড়িয়ে 545 করা হলো। অর্থাৎ ইনক্রিজ দ্য পার্লামেন্ট ফ্রম 525 টু 545 সিটস, যেটা আমাদের এখনো রয়েছে। আমাদের এখন 552, 550 আছে, 550 হুম 550 আছে, ওকে, এখন বর্তমানে 550 আছে। তো 525 থেকে বাড়িয়ে 545 করা হলো। ইনক্রিজ সিটস গোয়িং টু দ্য নিউ স্টেটস ফর্ম বাই দ্য নর্থ ইস্ট ইন্ডিয়া অ্যান্ড মাইনর অ্যাডজাস্টমেন্ট কনসিকুয়েন্স টু দ্য 1971 ডেলিমিশন এক্সারসাইজ। আচ্ছা, বলতে পারবে, বলেছিলাম কি কেন সিট বাড়ানো হয় বা কখন সিটটা বাড়ানো হয়, লোকসভার সিট এক্সপ্লেন করেছিলাম, দেখি কার মনে আছে লোকসভার সিট কখন বাড়ে, চাইলেই বাড়িয়ে দিতে পারবে, জনসংখ্যা বেশি হয়ে গেলে। লোক সংখ্যা রয়েছে। একটু ভালো করে বলো। জনসংখ্যা হিসেবে তো বাড়ানো হয়। একদম, যখন কোনো পপুলেশন, রাজ্যের জনসংখ্যা হিসেবে তো সেটা হয়। কোন রাজ্যের জনসংখ্যা বাড়লে তখন। আচ্ছা, তার মানে কিভাবে একটু এক্সপ্লেন করো তো, একটু ভালোভাবে এক্সপ্লেন করো তো, যা মনে আছে বলো, কোনো অসুবিধা নেই, বলো যেটা মনে আছে বলো, কিভাবে। সঞ্জীব বলো তো কিভাবে। কিছু আছে মাথায়, বলো, মনে থাকে, যদি থাকে কিছু বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো কি হয়, আমি বলেছিলাম, দেখো প্রতি 10 বছর অন্তর আমাদের সেন্সাস হয়। সেন্সাস হওয়ার পরে কি হয়, লোকসভার যে এরিয়া, মানে যে কতটা এরিয়া নিয়ে একটা লোকসভা রয়েছে তার জন্য একটা কমিশন গঠন করা হয়। সেই কমিশন রিপোর্ট পেশ করে যে ইউপির মধ্যে কতগুলো লোক রয়েছে, মানে পপুলেশন কত রয়েছে, সেই অনুযায়ী কতগুলো লোক, মানে লোক সংখ্যা হওয়া দরকার, মানে কতগুলো লোকসভায় সিট হওয়া দরকার, সেগুলো বলে থাকে। এবং সেই কমিটি, যে সীমান্ত কমিটি একটা তোমাদের বলেছিলাম, যে কয়েকটা কমিটি গঠন করা হয় যারা ডিক্লেয়ার করে যে এতগুলো লোকসভার সিট হওয়া দরকার। সেই তাদের সুপারিশের ভিত্তিতে কিন্তু লোকসভার সদস্য সংখ্যা বাড়ানো হয়, এবং এটা করা হয় যখন লোকসভা নির্বাচন হয় তার আগে, কিন্তু প্রতি বছর নয়, এর জন্য একটা এক্সটেনশন থাকে, যে আজকে যদি সিট বাড়ানো হয় সেটা 10 বছর বা 15 বছরের জন্য হবে। মানে যেটা এখন 2026 অব্দি রেস্ট্রিক্টেড রয়েছে, বাড়ানো যাবে না। 2026 এর পরে, যেটা 2031-এর সেন্সাস হবে, তার ভিত্তিতে আমরা পরের যে এটা করব সেটা আমরা ডিক্লেয়ার করব। মানে লোকসভা নির্বাচন 2000 তোমার এতে হবে, বলো তোমার হচ্ছে 24-এ হবে, তাহলে 24-এ হলে তখন কিন্তু সেটা হবে না, সিট বাড়বে না 24-এর এতে। 29-এ যখন হবে, তখন যেহেতু অ্যামেন্ডমেন্ট শেষ হয়েছে, 29-এর লোকসভা নির্বাচন হওয়ার আগে আবার এরকম কমিশন গঠন করা হবে। তখন পপুলেশনের ভিত্তিতে এটাকে চেক করা হবে কতগুলো সিট দরকার। যদি দেখে পপুলেশন বেড়েছে তাহলে সিট বাড়বে, যদি দেখে পপুলেশন সেই অনুযায়ী নেই, কমিটি যদি বলে, তাহলে হবে না। বোঝা গেছে কিভাবে বাড়বে? হ্যাঁ স্যার। ওকে, এবার 32তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হলো, যেখানে কি হলো, অন্ধ্রপ্রদেশ রাজ্যের জন্য বিশেষ সাংবিধানিক ব্যবস্থা নেওয়া হলো। অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ সাংবিধানিক ব্যবস্থা নিয়ে অন্ধ্রপ্রদেশে তেলেঙ্গানা এবং প্রাদেশিক অঞ্চলের সুরক্ষা বিষয়ক আলোচনা। এখানেও আমরা দেখবো, বলবে স্যার তেলেঙ্গানা তো 2014-তে গঠন করা হয়েছিল, এখানে কেন তেলেঙ্গানার কথা বলছে? দেখো, তেলেঙ্গানা 2014-তে ভাগ হলেও অন্ধ্রপ্রদেশের মধ্যেই কিন্তু তেলেঙ্গানা জায়গাটা রয়েছে, এবং তেলেঙ্গানার ক্ষেত্রেও আমরা দেখব কিছু স্পেশাল পাওয়ার রয়েছে গভর্নরের হাতে, এবং সেই গভর্নরের হাতে পাওয়ারটা দেওয়া হয়েছিল এই 32তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো,
সেখানে আমরা এটা সম্পর্কে আবার একটু ডিসকাস করব। অর্থাৎ প্রোটেকশন অফ রিজিওনাল রাইটস টু দ্য তেলেঙ্গানা অ্যান্ড অন্ধ্র রিজিয়ন টু দ্য স্টেট অফ অন্ধ্রপ্রদেশ। কারণ এখানে তেলেঙ্গানা নট অ্যাজ এ স্টেট, এখানে তেলেঙ্গানা অ্যাজ এ রিজিয়ন, একটা জায়গা হিসেবে রিপ্রেজেন্ট করছে। 33তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে করা হলো কি 1974 সালে করা হয়, যেখানে ইন্দিরা গান্ধীর সময়ে এটা করা হয়েছিল ভিভি গিরি। যেখানে কি হয়, আইনসভার সদস্যরা যাতে তাদের ইচ্ছের বিরুদ্ধে পদত্যাগ করতে বাধ্য করা না হয়, সেই জন্য সংবিধানে 101 এবং 190 নম্বর ধারা দুটিকে সংশোধন করে পদত্যাগের কার্যকারিতা সংশ্লিষ্ট কক্ষের অধ্যক্ষের পদত্যাগপত্র গ্রহণের উপর নির্ভর করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ কোনো মন্ত্রীকে যদি বাধ্য করা হয় পদত্যাগ করতে, তাহলে সেই যে রেজিগনেশন লেটারটা অধ্যক্ষ বা স্পিকারের কাছে যখন পেশ করবে, মানে যদি সেটা লোকসভা হয় তাহলে স্পিকার হবে, রাজ্যসভা হলে উপরাষ্ট্রপতি হবে, এবং স্পিকার যতক্ষণ না সেটা অ্যাকসেপ্ট করবে ততক্ষণ কিন্তু সে রেজিগনেশন দিতে পারবে না। ওকে, রেজিগনেশন দিলেই রেজিগনেশন হয়ে যায় না, সেটা যতক্ষণ অ্যাকসেপ্ট হয় ততক্ষণ কিন্তু কারো রেজিগনেশন হয় না। এবং এটা অ্যামেন্ড করা হয় 33তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। স্যার হ্যাঁ, বলো বলো। বলছিলাম এই রিসেন্ট যে বাবুল সুপ্রিয় যেটা মানে ধরুন ত্যাগ, ও কি উনি কি রেজিগনেশনটা দিয়েছে? অবশ্যই রেজিগনেশন দিয়েছে, মানে দিতে হবে না। এক্সপেক্ট করেছে কি? হ্যাঁ, রেজিগনেশন না দিলে পদত্যাগ করতে পারবে না, তার দেওয়ার পরে সেটাকে স্পিকারকে অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট না করলে হবে না। যদি স্পিকার বলে না তোমার রেজিগনেশন আমি অ্যাকসেপ্ট করছি না, তাহলে কিন্তু রেজিগনেশন হবে না, রেজিগনেশন অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে, আচ্ছা। প্রেসক্রাইবস প্রসিডিওর ফর রেজিগনেশন by member of parliament and state legislature by the procedure of verification and acceptance of the resignation by house speaker। মানে স্পিকার ডিসাইড করবে বা দেখবে যে সে যে রেজিগনেশনটা নিচ্ছে তার পিছনে কোনো কারণ আছে কিনা, সেগুলো সম্পর্কে ভেরিফাই করে তারপর রেজিগনেশনটা অ্যাকসেপ্ট করবে। ইন্দিরা গান্ধী টাইমে 1974 এ 34th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হলো, যেখানে 20টি রাজ্য বিল সংবিধানের নবম তফসিলের অন্তর্ভুক্ত করা হয়। এর মাধ্যমে কি হয়, সাংবিধানিক বৈধতার চ্যালেঞ্জের বিষয়টি আদালতের ইখতিয়ারের বাইরে চলে যায়। অর্থাৎ কোনো কিছু সংবিধানের মধ্যে, সংবিধানের যে অ্যামেন্ডমেন্ট হচ্ছে সেগুলোকে বিচার করার ক্ষমতা বা সেগুলো কোনো যুক্তিকতা আছে কিনা, সেগুলো বিচার করার ক্ষমতা কোর্টের কাছ থেকে বা আমাদের মানে যে জুডিশিয়াল কোর্ট রয়েছে, কোর্টের কাছ থেকে নিয়ে নেওয়া হয়। প্লেস ল্যান্ড রিফর্ম অ্যাক্ট অ্যান্ড অ্যামেন্ডমেন্ট টু দিস অ্যাক্ট আন্ডার দ্য শিডিউল 9 অফ কনস্টিটিউশন। যে নবম তফসিলের মধ্যে আমাদের এই যে জমি জায়গা সংক্রান্ত ব্যাপারগুলো থাকে, এই যে ল্যান্ড রিফর্ম অ্যাক্ট যেগুলো আর অ্যামেন্ডমেন্ট যেগুলো রয়েছে আন্ডার 9 এর মধ্যে, সেগুলো কোর্টের ইখতিয়ারের বাইরে চলে যায়, কোর্টের ইখতিয়ারের বাইরে সেগুলোকে নিয়ে চলে যাওয়া। 35তম অ্যামেন্ডমেন্ট আমরা অলরেডি পড়েছি, 35th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমরা আগেই পড়েছি, যেখানে সিকিমকে ভারতের সহযোগী রাজ্য বা অ্যাসোসিয়েট স্টেট হিসেবে অ্যাকসেপ্ট করা হয়। বলেছিলাম যে কোনো রাজ্য যদি ভারতের অঙ্গরাজ্যের অন্তর্ভুক্ত হতে চায়, তখন তারা বা সেই রাজ্যের কাছে একটা মানে তাদের ইচ্ছেটা প্রকাশ করে, এবং সেই ইচ্ছে হিসেবে সিকিম বলেছিল ভারতকে যে ভারতের অঙ্গরাজ্য তারা হতে চায়। এই জন্য প্রথমে 35th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে সিকিমকে অ্যাসোসিয়েট স্টেটের মর্যাদা দেওয়া হয়। টার্মস এন্ড কন্ডিশন ফর দ্য ইনকর্পোরেশন অফ সিকিম ইন্টু ইউনিয়ন অফ ইন্ডিয়া, মানে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। এবং বলেছিলাম কোন রাজ্য যদি এইভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়, তাহলে সেই রাজ্যের যে জনগণ বাই ডিফল্ট সিটিজেনশিপ পেয়ে যায় সেখান থেকে। 36 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দুটো বলেছিলাম, যেটা ফখরুদ্দিন আলী আহমেদের সময় হয়েছিল। 35টা ফখরুদ্দিন আলী, এই যে 34ও ফখরুদ্দিন আলী আহমেদের সময়ে ভিভি গিরির পরে। কারণ এখানে ভিভি গিরি তোমার হচ্ছে হওয়ার পরে তোমার রাষ্ট্রপতি হওয়ার কারণে পদত্যাগ করেছিলেন, উপরাষ্ট্রপতি পদ থেকে ভিভি গিরি পদত্যাগ করেছিল, তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ফখরুদ্দিন আলী আহমেদ রাষ্ট্রপতি হয়েছিল, এটা আমরা অলরেডি পড়েছি। 36 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কি করা হয়, সিকিমকে ভারতের পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়। এটা কিন্তু আমি তোমাদের যখন রাজ্য পুনর্গঠনটা পড়াচ্ছিলাম তখন কিন্তু এটা আমি তোমাদের অনেকবার বলেছিলাম যে যদি বলা হয় সিকিম অ্যাজ এ অ্যাসোসিয়েট স্টেট, সিকিম
ভারতের অ্যাসোসিয়েট স্টেট হিসেবে যুক্ত হয়েছিল কবে যদি বলা হয়, তখন আমাদের সেটা বলতে হবে 35তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। কিন্তু যদি বলা হয় কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সিকিম ভারতের অঙ্গরাজ্যের মর্যাদা পেয়েছিল, তখন আমাদের কিন্তু 36 বলতে হবে। এটা কিন্তু আমি অলরেডি তোমাদের বলেছিলাম। পূর্ণ রাজ্য বললে 36 হবে 1975-এ। আর যদি বলা হয় অঙ্গরাজ্য বা সহযোগী রাজ্য যদি বলা হয়, সহযোগী রাজ্য বললে 35, আর ভারতের অঙ্গরাজ্য যদি বলা হয় তাহলে 36 হবে। ফরমেশন অফ সিকিম অ্যাজ এ স্টেট অফ ইন্ডিয়া ইন ইন্ডিয়ান ইউনিয়ন 35 আর 36। এখানে 37 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের অ্যাক্টের মাধ্যমে কি করা হয়, অরুণাচল প্রদেশ, যেগুলো আমাদের নেফার একটা উত্তর পূর্ব দিকের একটা দেশ, যেখানে একটা রাজ্য, যেখানে কি হয় নেফার যে রাজ্য, সেখানে একটা বিধানসভা এবং মন্ত্রী পরিষদ গঠন করা হয়। এখানে করা হয় কি, ফরমেশন অফ অরুণাচল প্রদেশ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অরুণাচল প্রদেশে একটা বিধানসভা গঠন করা হয়, মন্ত্রী পরিষদ গঠন করা হয়। 38তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কি করা হলো, কিছু জিনিসকে, কিছু আর্টিকেল যেগুলো অ্যামেন্ড করা হলো, 123, 213 এগুলো করা হলো। এখানে কি করা হয় যে কয়েকটি বিষয়কে আদালতের পর্যালোচনার বহির্ভূত করে রাখা হয়, কিছু জিনিসকে আদালতের এখতিয়ারের বহির্ভূত করা হয়। যেমন অর্ডিন্যান্স জারি করার ক্ষেত্রে, যখন রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করে বা রাজ্যপাল অর্ডিন্যান্স জারি করতে পারে, বা কেন্দ্রশাসিত অঞ্চলে যে প্রশাসক, সেও কিন্তু কিছুটা সেন্সে অর্ডিন্যান্স জারি করতে পারে, যদিও তার অর্ডিন্যান্সটা অনেকটাই ডিপেন্ড করে রাষ্ট্রপতির উপর। কিন্তু রাষ্ট্রপতি রাজ্যপাল ইন্ডিপেন্ডেন্ট ভাবে অর্ডিন্যান্স জারি করতে পারে, রাষ্ট্রপতি দেশের ক্ষেত্রে, রাজ্যপাল সেই রাজ্যের ক্ষেত্রে। সেই অর্ডিন্যান্স জারির ক্ষেত্রে তার সিদ্ধান্তকেই চূড়ান্ত করা হয়, এবং বলেছিলাম যে রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি করা এটা কিন্তু মানে আদালত মানে এটা আদালতের যৌক্তিকতার বিষয় নয়, অর্থাৎ যে কাজটা করবে বা অর্ডিন্যান্স জারি হবে, সেই অর্ডিন্যান্স জারির যৌক্তিকতা আদালত কিন্তু বিচার করতে পারবে না। এছাড়া রাষ্ট্রপতিকে আপৎকালীন ব্যবস্থা ঘোষণা করার অধিকার দেওয়া হয়, অর্থাৎ রাষ্ট্রপতি চাইলে মানে ইমার্জেন্সি ঘোষণা করতে পারে, এবং এই 38 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমেই কিন্তু, সংশোধন করার মাধ্যমেই কিন্তু ইন্দিরা গান্ধী আমাদের জরুরি অবস্থা জারি করেছিল, অর্থাৎ রাষ্ট্রপতি আপৎকালীন অবস্থা জারি করতে পারে। এছাড়া রাষ্ট্রপতি, রাজ্যপাল এবং কেন্দ্রশাসিত প্রদেশের দ্বারা ঘোষিত কোনো অর্ডিন্যান্সের সম্পর্কিত বিরোধিতা আদালতে পেশ করা যাবে না, এটি নিশ্চিত করা হয়। মানে এটাই বললাম, অর্ডিন্যান্সটাকে কখনোই যে কোর্টের কাছে পেশ করা যাবে না, মানে রাষ্ট্রপতি বা রাজ্যপাল যে অর্ডিন্যান্স জারি করবে সেটা আদালত দ্বারা বলবৎযোগ্য নয়। অর্থাৎ এনহ্যান্স দ্য পাওয়ার্স অফ প্রেসিডেন্ট এন্ড গভর্নর টু পাস অর্ডিন্যান্স, অর্ডিন্যান্স পাসের ক্ষেত্রে রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়। স্যার 13, হ্যাঁ বলো বলো বলছিলাম বলো। ওই যেটা ওই ইন্দিরা গান্ধীর সময় এমার্জেন্সিটা যেটা হয়েছিল, সেটা কি খুব প্রয়োজন ছিল দলীয় কোন্দল ছাড়া? আহ দেখো, সেটা অ্যাকচুয়ালি তুমি যদি বলতে চাও যে প্রয়োজন ছিল কি ছিল না, সেটা ইন্দিরা গান্ধীর সেন্স থেকে প্রয়োজন ছিল, সাধারণ মানুষের দিক থেকে প্রয়োজন ছিল না। কারণ কি, যে দলীয় কোন্দল। কারণ কারণ একটা ব্যাপার, দেখো একটা জিনিস যে দেখবে, সাপোজ কি হয়, তুমি ইন্ডিয়ান ক্রিকেট টিমের কথাই ভাবো, ক্রিকেট আমরা খুব ভালো বুঝি। সেখানে তুমি দেখো যে বিরাট, যত সিনিয়র প্লেয়ার এসে যাবে, একজন কোনো জুনিয়র প্লেয়ারকে যদি ক্যাপ্টেন করা হয়, তখন সিনিয়রদের মধ্যে একটা অসন্তুষ্ট থাকবে যে আমি এতদিন ধরে সিনিয়র হিসেবে আছি, একজন জুনিয়র এসে আমাদের ওপর কর্তৃত্ব ফলাবে। তখন সেই সিনিয়র ব্যক্তি কি করবে, দলের মধ্যে বিরোধিতা করবে, কাজ করতে সমস্যা তৈরি করবে। স্বাভাবিক কি স্বাভাবিক নয়? হ্যাঁ স্যার। তাই তো। এবং মোরারজি দেশাই যখন ছিলেন, মোরারজি দেশাই কিন্তু প্রথমে কংগ্রেসেরই ছিলেন, এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যখন ভারত স্বাধীন আগে, তখন থেকেই তিনি কিন্তু কংগ্রেসের মধ্যে ছিলেন। এবার জওহরলাল নেহেরু চলে যাওয়ার পরে, তখন আমাদের বলো এই লাল বাহাদুর শাস্ত্রী হলেন, তারপরে প্রধানমন্ত্রী হওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল মোরারজি দেশাই। এবার যখন ইন্দিরা গান্ধী সেই জায়গায় তার মন্ত্রী মানে প্রধানমন্ত্রী হয়ে গেলেন, তখন ইন্দিরা গান্ধী তো একটু মানে কি বলবো, মানে মানে মুডি টাইপের পার্সন, তো সেই জন্য মানে আমাদের হচ্ছে আমাদের এই মোরারজি দেশাই, এরা এগুলোকে মানতে পারলো না। এই জন্য কংগ্রেসের মধ্যে মানে দল ভেঙে দল তৈরি করা একটা টেন্ডেন্সি যেটা, সেটা কিন্তু শুরু করেছিল মোরারজি দেশাই। তো সেই টাইমে
মানে অ্যাজ এ পার্টিগত দিক থেকে যদি দেখতে চাও, ইন্দিরা গান্ধীর কাছে কিন্তু ওটা ছাড়া কোনো অপশন ছিল না। কিন্তু সাধারণ মানুষের একটা সমস্যা তো এর জন্য হবেই। সেদিক থেকে দেখতে গেলে তখন এমার্জেন্সির প্রয়োজন ছিল না। সিচুয়েশনটা বুঝতে পারলে তো কেন? হ্যাঁ স্যার। ওকে, এবার এগুলো দেখো, বললাম না পলিটিক্যাল ব্যাপার সবসময়ই থাকে, যে সেই হিসাবে যদি ইন্দিরা গান্ধীর দিক থেকে দেখো, ইটস আ ম্যান্ডেটারি, প্রয়োজন ছিল তার জন্য। কিন্তু মানে অন্য যদি দিক থেকে দেখতে চাও, কারণ তুমি পার্টির মধ্যে থাকলে বা কোনো কিছুর ভেতরে থাকলে ইন্টারনাল প্রবলেম গুলো বুঝতে পারবে, বাইরে থেকে বুঝতে পারবে না, সেরকম ব্যাপার। ওকে, আচ্ছা, হ্যাঁ তাহলে স্যার। এখানে বললাম যে প্রেসিডেন্টের বা রাষ্ট্রপতির হাতে এই ক্ষমতাগুলো দেওয়া হয়, যে অর্ডিন্যান্স জারি করার যে ভেরিফিকেশন, এটা কিন্তু কোর্ট করতে পারবে না। এই জন্য 38টা একটু গুরুত্বপূর্ণ, একটু ভালো করে মনে রাখতে হবে। 39 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, 39তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে করা হলো কি, যে 38টি রাজ্য, যেখানে অ্যামেন্ডমেন্ট করা হলো 31 আর্টিকেল 329, ইনসার্ট করা হলো আর্টিকেল 329A, আর অ্যামেন্ড শিডিউল 9 কেও অ্যামেন্ড করা হলো। যেখানে কি করা হলো, যে এটা একটা বড় রকমের অ্যামেন্ডমেন্ট বা বড় রকমের কেস ছিল, যেখানে 38টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে, কেন্দ্রশাসিত 38টি রাজ্য এবং কেন্দ্রীয় আইনকে সংবিধানের নবম তফসিলের শিডিউলের অন্তর্ভুক্ত করা হলো। এছাড়া কি করা হলো দেখো, 1975 এছাড়া রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং লোকসভার অধ্যক্ষদের নির্বাচন সংক্রান্ত বিরোধী নিষ্পত্তির দায়িত্ব হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের হাত থেকে প্রত্যাহার করে নিয়ে একটা কাউন্সিলের হাতে অর্পণ করা হলো। মানে একটা কাউন্সিলকে দেওয়া হলো যে তারা এগুলো রিভিউ করবে। এটা কিন্তু এখন কিন্তু নেই। এখন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, নির্বাচন সংক্রান্ত কোন রকমের কেস হলে সুপ্রিম কোর্টেই হয়। কিন্তু এই টাইমে ইন্দিরা গান্ধী অ্যামেন্ডমেন্ট করলো কি, যে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এদের যদি নির্বাচন নিয়ে কোনো রকমের বিরোধ দেখা দেয়, তাহলে তার জন্য একটা কাউন্সিল গঠন করা হবে। সেই কাউন্সিলের যে ডিসিশন হবে সেটাকেই মান্যতা দেওয়া হবে। এবং আমি তোমাদের কেস পড়ানোর সময় বলেছিলাম যে এলাহাবাদ হাইকোর্টে, অর্থাৎ ইমার্জেন্সি জারি করার পরে যে জনস্বার্থ মামলা হয়েছিল, সেই জনস্বার্থ মামলা এলাহাবাদ হাইকোর্টে হয়েছিল। সেই এলাহাবাদ কোর্টের জাজমেন্টের মাধ্যমে কি করা হয়, ইন্দিরা গান্ধীর নির্বাচন বাতিল করা হয়। যে ইন্দিরা গান্ধীর যে নির্বাচন, ইন্দিরা গান্ধীকে কিন্তু সাসপেন্ড করা হয়েছিল। এই জন্য ইন্দিরা গান্ধী কিন্তু এরপরে ইলেকশন লড়তে পারেননি। কত বছরের জন্য? আই থিঙ্ক 6 বছরের জন্য। 6 বছর ছিল না? কত বছরের জন্য এ করেছিল বলতো? 1975 থেকে 80, হ্যাঁ 81, স্যার, হ্যাঁ, 6 বছরই মনে হয়। 6 বছরের জন্যই করেছিল। এলাহাবাদ হাইকোর্ট থেকে ইন্দিরা গান্ধী নির্বাচন বাতিল করেছিল। 6 বছরের জন্য ইন্দিরা গান্ধীকে প্রাইম মিনিস্টার বা যে কোনো যে মানে ডিসিশন নেওয়া থেকে বা নির্বাচনী ব্যবস্থায় অংশগ্রহণ থেকে তাকে বাতিল করা হয়েছিল। Amendment designed to negate the judgment of Allahabad High Court invalidating Prime Minister Indira Gandhi's election to the Parliament. Amendment placed restriction on the judicial security for the post of PM. এরপর judicial security বসানো হলো। The amendment was introduced and passed in Lok Sabha 1975 7th August and again introduced passed in the Rajya Sabha 8th August 1985. As many as 70 state assemblies summoned on Saturday 9th August ratified this amendment and past President Fakhruddin Ali Ahmed gave his assent on Sunday. Assent দিল, সিভিল সার্ভেন্ট গেজেট ইস্যু করলো। এইভাবে যে কনসিকুয়েন্সেস অফ দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া শিডিউল হিয়ারিং করলো, যেখানে পিটিশন চ্যালেঞ্জিং প্রাইম মিনিস্টার গান্ধীজ ইলেকশন বিকাম ইনফ্রাকচার, এখান থেকে তুলে দেওয়া হলো। লেটার আর্টিকেল 339A was struck down by the Supreme Court in the case of State of Uttar Pradesh and রাজনারায়ণ যে কেসটা হয়েছিল, এই কেসটার মাধ্যমে আমরা বলেছিলাম রাজনারায়ণ কেসের মাধ্যমে বাতিল করা হয়েছিল। ভায়োলেশন অফ দ্য বেসিক স্ট্রাকচার, অর্থাৎ কি সংবিধানের যে কনস্টিটিউশন যে বেসিক স্ট্রাকচার ভায়োলেশন করেছে ইন্দিরা গান্ধী, এই গ্রাউন্ডে রাজনারায়ণ মামলার মাধ্যমে ইন্দিরা গান্ধীর যে নির্বাচনী এটাকে বাতিল বলে ঘোষণা করা হয়েছিল। কেসটা আমরা বলো বলো। হ্যাঁ, বলছিলাম তাহলে ওই যে মানে 6 ইয়ার যে ওকে নির্বাচন দাঁড়াতে দেওয়া হয়নি, তাহলে ওই সময় প্রধানমন্ত্রী কে ছিল? প্রধানমন্ত্রী তো মোরারজি দেশাইয়ের টার্ম ছিল।
মোরারজি দেশাই তো তারপরে এলো না, তারপরে সেই টাইমে মোরারজি দেশাই টার্ম চলে গেল, তারপরে ইন্দিরা গান্ধীর আগে মোরারজি দেশাই পদত্যাগ করার পরে আহ চন্দ্রশেখর আই থিঙ্ক কে এসেছিল বলতো মাঝখানে মিডল টার্মে, পিএম প্রাইম মিনিস্টার, টার্মটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। ফাইন্যান্স মিনিস্টার, প্রধানমন্ত্রী, এই যে 1977 থেকে 79 মোরারজি দেশাই ছিল, তারপর 80 থেকে 84 ইন্দিরা গান্ধী টাইম। আচ্ছা এই টাইমে হুম 3 বছরের, আচ্ছা কত বছরের জন্য বাতিল হয়েছিল বলতো? 3 বছর, সিক্স সিক্স বল। সিক্স, সিক্স ছিল না 3 বছর ছিল বলতো? 79-এ ছাড়লো, এই যে 79-এর পরে এই ছাড়ার পরে মোরারজি দেশাইয়ের পরে তোমার চৌধুরী চরণ সিং কিছুদিনের জন্য এসেছিল যে প্রধানমন্ত্রী, তারপর হচ্ছে 80 থেকে দেখো ইন্দিরা গান্ধী হলো। কিন্তু এই টার্মের জন্য যেহেতু সাসপেন্ডেড ছিল, এই জন্য কংগ্রেস রি ইলেক্টেড হলেও কিন্তু ইন্দিরা গান্ধী হতে পারেন, ওই জন্য চৌধুরী চরণ সিংকে কিছুদিনের জন্য দেখো পিএম করা হয়েছিল, ঠিক আছে? ওটা তো যেহেতু 1979 না 1979, এই টাইমটা? 79 থেকে 80 এই টাইমটা চৌধুরী চরণ সিং। কত বছরের জন্য সাসপেন্ড ছিল ইন্দিরা গান্ধী? কেসটাতে বলেছে 6 বছর ছিল না 3 বছর ছিল। কেস 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 জুডিশিয়াল, বলছি উম, 6 বছরের জন্যই তো করেছে। ও অ্যাকচুয়ালি দেখো এই যে 6 বছরের জন্য 1975 থেকে 75 থেকে 6 বছরের জন্য ছিল, ঠিক আছে? এই জন্য 80-তে কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি যেই টাইমে এই যে 77-এর টার্মটা বলছে, ওই টাইমে ইন্দিরা গান্ধী থাকলেও আই থিঙ্ক পিএম হিসেবে কাজ করেনি, কারণ ইমার্জেন্সি চলছিল না 1975 থেকে 76 অব্দি ইমার্জেন্সি চলছিল তো, এই কারণে দেখো 6 বছরের জন্যই ছিল, 6 বছরের জন্যই ছিল। এবং হুম 6 বছরের জন্যই ছিল, কিন্তু হচ্ছে রেস্ট্রিকশনটা দেখো 75 থেকে 6 বছর হলে তোমার 80-81 হচ্ছে, মানে 75, হ্যাঁ, 76, 81। 77, 78, 81 মানে 80 আর কি, 75, 76, 77, 78, 79, 80, 75 ধরে দেখো 1980-তেই কিন্তু কমপ্লিট হচ্ছে। এই জন্য ইন্দিরা গান্ধীর টার্মটা দেখো আবার পরের টার্মটা 1980-তেই শুরু হয়ে যাচ্ছে, বুঝা গেছে? এই কারণে কিন্তু ইন্দিরা গান্ধী আবার 80-তে ঘুরে এসেছে, বাট হ্যাঁ স্যার। রেস্ট্রিকশন কিন্তু 6 বছরই ছিল। এবার 40তম অ্যামেন্ডমেন্ট ফখরুদ্দিন আলী আহমেদের সময়, সেখানে হলো কি যেসব ভূমি সংস্কার আইন করলো ইন্দিরা গান্ধীর টাইমে, সেকেন্ড আমাদের 1976-এ যে ভূমি সংস্কার আইন, যে জমির ঊর্ধ্ব সীমা, ওই যে আমাদের যে যেটাকে হচ্ছে বর্গা। আমাদের বলে আহ, বর্গা করা হয়েছিল, ওই যে যে জায়গা ওই একজনের কাছে বেশি একটা ম্যাক্সিমাম এর বেশি ভেস্ট হয়েছিল, ভেস্ট, হ্যাঁ বেশ। হ্যাঁ, তো ভূমি সংস্কার ভেস্ট এগুলো হয়েছিল, এবং চোরাচালানকারীদের সম্পত্তি বাজেয়াপ্তকরণ এগুলোকে 9th শিডিউলে নিয়ে আসা হয়। সংসদের যে অর্থনৈতিক বিষয়গুলি সম্পর্কে আইন তৈরির অধিকার দেওয়া হয়, এবং ভারতের কেন্দ্রে যে খনিজ সম্পত্তির অধিকারের পরিধি এক্সটেনশন করা হয়, অর্থাৎ enable parliament to make laws to respect to the exclusive economic zone, EWE, আমাদের EEZ বলা হয়, যে ESES এর এক্সক্লুসিভ ইকোনমিক জোন, অ্যান্ড ওয়েস্ট দ্য মিনারেল ওয়েলথ টু দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া, অর্থাৎ ইউনিয়ন অফ আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে যে মিনারেল বা যে আমাদের খনিজ সম্পদগুলো সেগুলো ওয়েস্ট করা। প্লেস ল্যান্ড রিফর্ম and other acts amendment to the article under schedule 9 to the constitution, যে ল্যান্ড রিফর্ম অন্যান্য কিছু অ্যামেন্ডমেন্ট এর মধ্যে ইনক্লুড করা, ল্যান্ড রিফর্ম যে ভূমি সংস্কার আইন এর মধ্যে ইনক্লুড করা হয়। 41তম 41st অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি করা হলো ইন্দিরা গান্ধী ফখরুদ্দিন আলী আহমেদের, যেখানে
এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই অ্যামেন্ডমেন্টটা মাঝে মাঝে আমাদের এমসিকিউ তে দিয়ে থাকে, যে ইউপিএসসি যে চেয়ারম্যান রাজ্য রাষ্ট্র কর্তৃক এবং ইউপিএসসি আমাদের পাবলিক সার্ভিস কমিশন, যে পিএসসি যেগুলো, সরি ইউপিএসসি না, পাবলিক সার্ভিস কমিশনের যে সদস্যের বয়স 60 থেকে বাড়িয়ে 62 করা, এই 60 থেকে বাড়িয়ে 62 করে দেওয়া হয়, অর্থাৎ রেজ দ্য রিটায়ারমেন্ট এজ লিমিট অফ দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য মেম্বার অফ জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন অ্যান্ড স্টেট পাবলিক সার্ভিস কমিশনের 60 টু 62, মানে 60 থেকে 62 এক্সটেন্ড করা হয়। এটা কিন্তু মাঝে মাঝে আমাদের কোশ্চেনে দিয়ে থাকে। 42তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, যেটাকে আমরা মিনি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বলি, হিউজ ইম্পর্টেন্ট এবং বড় ধরনের অ্যামেন্ডমেন্ট হয়েছিল। ইন্দিরা গান্ধী বড় ধরনের অ্যামেন্ডমেন্ট করেছিল, যেখানে 31 সি, তারপর আমাদের 39, 55, 74, 77, 81, 82, 83, 100, 102 প্রায় সবকে এক ধার থেকে অ্যামেন্ডমেন্ট করেছিল এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এবং এখান থেকে ইনসার্ট করা হলো 4A এবং 14A কে ইন্ট্রোডিউস করা হলো, অ্যামেন্ড করা হলো শিডিউল 9 কেও। তাহলে হিউজ অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল এখানে, এই জন্য এটাকে আমরা মিনি কনস্টিটিউশন বলে থাকি এবং এটা একটু বড় ভাবে আমাদের লেখা আছে, যে এই সংশোধন হচ্ছে ভারতে মানে সংবিধানের সবচেয়ে বৃহত্তম সংশোধন। সবচেয়ে বৃহত্তম সংশোধন হচ্ছে 42তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে করা হয়েছিল এবং সংশোধন এত বড় ছিল এই কারণে এটাকে আমরা ক্ষুদ্র সংবিধান বা মিনি কনস্টিটিউশন আখ্যা দেওয়া হয়েছে। এখানে বলা হলো কি কি জিনিস সেগুলো আমাদের একটু জানতে হবে। 42তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট একটা একটু ভালো ইম্পর্টেন্ট। এখানে আমরা অলরেডি পড়েছি যে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই দুটো টার্মকে আমাদের কনস্টিটিউশনের মধ্যে যুক্ত করা হলো। সেকুলার এবং আমাদের যে সমাজতান্ত্রিক রিপাবলিক, সমাজতান্ত্রিক ইংলিশটা কি মনে আছে? সোশ্যালিজম। সোশ্যালিজম আমাদের হচ্ছে, হ্যাঁ, সেকুলারিজম ধর্মনিরপেক্ষ, আর হচ্ছে সমাজতান্ত্রিক হচ্ছে সেকুলারিজম, তাই তো? সেকুলারিজম সরি ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক হচ্ছে সোশ্যালিজম। সোশ্যালিজম। আচ্ছা, শব্দ দুটোকে ভারতের সংবিধানে যুক্ত করে ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তৈরি করা হয়। পড়েছি 1976-এ। আর প্রস্তাবনাতে আমরা ইনক্লুড করেছি ঐক্য এবং সংহতি, এই দুটো টার্মকে আমরা যুক্ত করেছি কনস্টিটিউশনের মধ্যে। ঐক্য এবং পরবর্তীকালে সংহতি এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যুক্ত করি। এছাড়া যে ডিপিএসপি রয়েছে আমাদের রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি, সেগুলো এখানে বাড়ানো হয় এবং সেখানে নতুন ভাবে কিছু জিনিস যুক্ত করা হয়, যে শিশুদের সুস্থ স্বাধীনভাবে এবং মর্যাদার সঙ্গে বেড়ে ওঠার জন্য সুযোগ সুবিধা দিতে হবে। এবং সেই সংক্রান্ত বলেছিলাম ডিপিএসপির মধ্যে আমাদের তিনটে বাড়ানো হয়েছিল, বাড়ানো হয়েছিল, 39A 38 বাড়ানো হয়েছিল, আর 48 40 বাড়ানো 48 48 মধ্যে বাড়ানো এই সময় এটা এরকম আছে। ওকে, এছাড়া এই যে পরিবেশ 40-এ অ্যাড করা হয়েছিল পরিবেশ উন্নয়ন সংরক্ষণ এবং বন্যপ্রাণী সংরক্ষণ, এবং এই সংশোধনী বলে যে করা হয় এই বিষয়গুলি ছাড়াও 39 নম্বর ধারা 39 আর্টিকেল অ্যামেন্ড করা হয়। অ্যামেন্ড করে সেখানে নির্দেশাত্মক নীতিকে, মৌলিক অধিকারের ওপর নির্দেশাত্মক নীতির প্রাধান্য প্রতিষ্ঠিত করা হয়। যদিও পরবর্তীকালে এটাকে অ্যামেন্ড করে বলা হয় যে কেসের মাধ্যমে বলা হয় যে মৌলিক অধিকার আর ডিপিএসপির মধ্যে কোনো রকম যদি ডিসপিউট হয় তাহলে সেক্ষেত্রে মৌলিক অধিকার কিন্তু স্বীকৃতি পাবে। কিন্তু এর মাধ্যমে, এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে মৌলিক অধিকারের উপর নির্দেশাত্মক নীতি বেশি প্রভাব বিস্তার করেছিল বা প্রেফারেন্স পেত। মানে অ্যাকর্ডিং টু 42 আর্টিকেল, যে কোনো অ্যামেন্ডমেন্টে যদি মৌলিক অধিকার এবং ডিপিএসপির মধ্যে বিরোধ দেখা দেয় তখন নির্দেশাত্মক নীতি প্রাধান্য পাবে মৌলিক অধিকারের থেকে। এই জন্য 42-এ যেগুলো যেগুলো করা হয়েছিল তার বেশিরভাগই 44-এ বাদ দেওয়া হয়েছিল। আমাদের মূল সংবিধানে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিজ এর কোন রকম উল্লেখ ছিল না, আমরা জানি, কিন্তু এই সংশোধনীর দ্বারা আমাদের 10টা মৌলিক কর্তব্যকে অ্যাড করা হয়। এবং এখন বর্তমানে মৌলিক কর্তব্য কতগুলো আছে? 11টা। 11টি আছে। এখানে
11। আমি ওইটা ভাবতে ভাবতে এখানে 11 লিখে দিয়েছি। যাই হোক, 10টা ছিল আর 11 নম্বরটা কবে অ্যাড করা হয় মনে আছে? 11 নম্বরটা কবে অ্যাড করা হয়? 61তম সংশোধনে 1989। 1989, তাই কি? একটু ভালো করে। 86 86 ওই 6 থেকে 14 বছর বয়সী শিশুদের ওই অবৈতনিক শিক্ষা হ্যাঁ, ওটা কোন অ্যামেন্ডমেন্ট? 86 86 কত সাল? 86 একদম কারেক্ট। কত সাল? 2002। 2002। এবার কারেক্ট আছে। তাই 2002 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমাদের 11টি মৌলিক কর্তব্য একটা ইনক্লুড করা হয় এবং এই সংশোধনী বিলের দ্বারা কি করা হয় দেখো, রাষ্ট্রপতির পদমর্যাদা এবং প্রশাসনিক ক্ষমতা বিষয়ে কয়েকটা পরিবর্তন করা হয়। মূল সংবিধানে আমাদের কি করা হতো, রাষ্ট্রপতি সাহায্য এবং পরামর্শ দানের জন্য প্রধানমন্ত্রী এবং তার পরিচালন একটা মন্ত্রী পরিষদ মানে পিএম এন্ড কমের অস্তিত্ব স্বীকার করা ছিল, কিন্তু রাষ্ট্রপতি উক্ত মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত নিতে বাধ্য এটা কিন্তু প্রথম থেকে ছিল না। এটা আমি অলরেডি তোমাদের বারবার বলেছি যে প্রথমে কিন্তু রাষ্ট্রপতি যে মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত নিতে বাধ্য এটা কিন্তু ছিল না, কিন্তু 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা পরিষ্কার ভাবে বলা হয় যে রাষ্ট্রপতি তার কার্য পরিচালনার ক্ষেত্রে মন্ত্রিসভার পরামর্শ নিতে বাধ্য থাকবে। The president is bounded to take the advice of PM and Com and it is restricted by the 42nd Constitution Amendment Act. বারবার পড়িয়েছি, হিউজ বার এটা আমি বলেছি। এছাড়া আরো একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল যে লোকসভা এবং রাজ্যসভাতে মেয়াদ 6 বছর করা হয়েছিল, যে 5 বছরের মেয়াদটাকে 6 বছর করা হয়েছিল, যদিও এটা আবার 44-এ এসে আবার 5 বছর করে দেওয়া হয় এবং এখানে স্থির করা হয় যে 2000 এটা 2000 হবে, 2000 সাল 2000 কেন কোন সালটা দেওয়া আছে, হিসাব পার পর পূর্ব বাদ দাও, এটা দরকারই নেই। এছাড়া কি হয়, রাষ্ট্রপতি যে দেশে ইমার্জেন্সি বা জরুরি অবস্থা জারি করবে, কোন অংশে জরুরি অবস্থা ঘোষণার প্রধান রাষ্ট্রপতি করতে পারে। রাষ্ট্রপতি যে কোনো দেশের যে কোনো অংশে জরুরি অবস্থা জারি করতে পারে, মানে যেখানে আমরা আর্টিকেল পড়েছি যে 356 নম্বর ধারা, যেখানে আমরা রাজ্যে জরুরি অবস্থা মানে যেটাকে আমরা রাষ্ট্রপতি শাসন বলি, সেই 356 নম্বর ধারা অ্যামেন্ড করা হয়। সেই সংশোধন করে বলা হয় যে রাজ্যে যদি শাসনতান্ত্রিক অচল অবস্থা সংক্রান্ত কোনো ঘোষণাকে সংসদের অনুমোদনের জন্য পেশ করলে সংসদ তা ঘোষণা 1 বছরের জন্য বলবৎ করতে পারে এবং এটা 1 বছর নয়, 1 বছর বলবৎ থাকবে এবং সংসদের অনুমোদন ক্রমে এটা 3 বছর পর্যন্ত ঘোষণা বলবৎ করা যেতে পারে। এটা আমি অলরেডি বলেছিলাম স্টেট এমার্জেন্সির ক্ষেত্রে, মানে যেটা আমাদের জাতীয় জরুরি অবস্থা সেটা টোটাল 1 বছরের জন্য করা যেতে পারে, কিন্তু যদি রাজ্যের জরুরি অবস্থা হয় সেটা 3 বছর পর্যন্ত আমরা এক্সটেন্ড করতে পারি। ওকে, এটা আমরা পড়েছি। এছাড়া আরো একটা অ্যামেন্ডমেন্ট 42-এর মধ্যে হয়েছিল, যেটা কি আদালত সংবিধান আইনের বৈধতা বিচারের এখতিয়ার হারায়। অর্থাৎ এখান থেকে বলা হয় যে আমাদের যে কোর্ট রয়েছে সে সংবিধান সংশোধনের আইনের যে বিচার সেটা করতে পারবে না, যে কারণ বলেছে এটা এই সংশোধনী কেবলমাত্র সংবিধানের নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সংবিধান সংশোধন হয়েছে কিনা সেটাই শুধু দেখবে, মানে যে প্রসেসটা সেই প্রসেসটা মানে পার্লামেন্ট ফলো করছে কিনা শুধু সেটা দেখবে, কিন্তু তার মধ্যে যে ব্যাপারটা অ্যামেন্ড হয়েছে সেই ব্যাপারটা নিয়ে কোনো কিছু বলতে পারবে না সংসদ, কিন্তু কোর্ট এটা দেখবে যে 368 নম্বর ধারা অনুসারে সংবিধান নির্দিষ্ট পথ অনুসরণ করে সংশোধনটা হয়েছে কিনা সেটা শুধু সে দেখতে পারবে, বাকি তার যৌক্তিকতা বিচার কোর্ট করতে পারবে না। এই সংশোধনীর দ্বারা কি করা হয়, বলা হয় যে
রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের হাতে বিশেষ পাওয়ার দেওয়া হয় এবং এখানে এই সংশোধনে নতুন ধারা যোগ করে বলা হয় যে কেন্দ্রীয় সরকার প্রয়োজনে কোনো রাজ্যে সশস্ত্র বাহিনী পাঠাতে পারে এবং ওই সশস্ত্র বাহিনী কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন থাকবে। মানে যদি মনে করা হয় স্টেটের মধ্যে বিভিন্ন অচল অবস্থা চলছে বা যেটাকে আমরা মার্শাল ল বলেছি, যে কেন্দ্রীয় সরকার যদি মনে করে যে ওই রাজ্যে গিয়ে সশস্ত্র বাহিনী পাঠিয়ে যে সামরিক শাসন যেটাকে বলা হয়, সামরিক শাসন যদি করতে চায়, এটা কিন্তু জরুরি অবস্থা নয়, কিছু ক্ষেত্রে সামরিক শাসন যে সেই সময় হয়তো খুব বেশি সমস্যা হচ্ছে, যেটা কোনো রাজ্য কন্ট্রোলের মধ্যে আসছে না, তখন সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু ফোর্স পাঠাতে পারে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। যদি এটাকেও যদিও পরবর্তীকালে বলা হয়েছে যে যদি রাজ্য ডিক্লেয়ার করে, যে রাজ্য যদি বলে আমি পাচ্ছি না, তখনই পাঠানো যেতে পারে, কিন্তু এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বলা হয় কেন্দ্রীয় সরকার পাঠাতেই পারে। কেন 42-এ যেগুলো বলা আছে তার বেশিরভাগই 44-এ অ্যামেন্ডমেন্ট হয়েছে। এই সংশোধনী বলে কি করা হয় যে সপ্তম 7th শিডিউলের মধ্যে যেসব যুগ্ম তালিকা রয়েছে, যে কনকারেন্ট লিস্ট রয়েছে, সেখানে শিক্ষা, যে বিশেষ করে এডুকেশন যেটা আমাদের কনকারেন্ট লিস্টের একটা বিশেষ জিনিস, সেখানে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ এবং নির্দেশ দেশের যে কোনো অংশে সশস্ত্র বাহিনী পাঠানো, বিচার পরিচালনা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বাদে অন্যান্য কোর্ট গঠন, বন্যপ্রাণী সংরক্ষণ, জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা ফ্যামিলি প্ল্যানিং এবং শ্রমিকদের জন্য কারিগরি প্রশিক্ষণ যুগ্ম তালিকাভুক্ত অন্তর্ভুক্ত করা হয়। কনকারেন্ট লিস্টের মধ্যে এগুলোকে ইনক্লুড করা হয়, শিক্ষার সাথে সাথে আরো অন্যান্য জিনিসগুলোকে কনকারেন্ট লিস্টে ইনক্লুড করা হয়। ইংলিশে কয়েকটা জিনিস এখানে দেওয়া আছে যেগুলো একটু ইম্পর্টেন্ট। অ্যামেন্ডমেন্ট পাসড ডিউরিং দ্য ইন্টারনাল এমার্জেন্সি, সেকেন্ড, amendment passed during the internal emergency by Indira Gandhi provinces for the curtailment of the fundamental rights and imposed fundamental duties and changes to the basic structure of the constitution by making India as a socialist secular republic country। তো এখানে আমরা এগুলো জানি, তার মধ্যে সোশ্যালিস্ট সেকুলার আমাদের অ্যাড করা হয়েছে। হাউএভার দ্য সুপ্রিম কোর্ট, যেটা পরবর্তীকালে যে মিনার্ভা মিলস মামলা বা ইউনিয়ন এই যে কেসটার মধ্যে কোয়েস্ট দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য 31C and 368 as it was the controversial on the basic structure of the constitution। এই যে মিনার্ভা মিলস মামলার মধ্যে এই যেহেতু সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত, মানে যেহেতু বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠামোর পরিবর্তন হয়েছিল, এই জন্য মিনার্ভা মিলস কেসের মাধ্যমে এগুলোকে খারিজ করা হয়েছিল। এই সময় ইন্দিরা গান্ধী কর্তৃক কিছু আভ্যন্তরীণ জরুরি অবস্থা সম্পর্কিত সংশোধনী পেশ করা হয়েছিল, যেখানে মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য এবং মূল কাঠামোর পরিবর্তন সাধন, সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ভারতকে প্রতিষ্ঠিত করা ছিল মূল উদ্দেশ্য। এই সংশোধন ছিল ভারতের বৃহত্তম সংবিধান। সেম কথা দেওয়া আছে, সেম কথা দেওয়া আছে, দরকার নেই, সেম ব্যাপার, বাদ দাও, তাহলে সেম কথা দেওয়া আছে। আচ্ছা, এবার 43তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 43তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে করা হয় কি, যেটা 1978 সালে হয়েছিল, যে মোরারজি দেশাই এসে প্রথমে 43তম 43rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করলেন। 43তম কনস্টিটিউশন অ্যাক্ট মোরারজি দেশাই পাস করলেন, যেখানে রিমুভ করা হলো আর্টিকেল 45 145 কে, 226 কে, 228, 366 কে রিমুভ করলো, এবং তখন রাষ্ট্রপতি ছিল নীলম সঞ্জীব রেড্ডি। এবং এই সংশোধনীর দ্বারাই দেখো কিছু কিছু 42তম যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কিছু কিছু ধারাকে বাতিল করা হয়। এখানে যে 42তম সংবিধান সংশোধন বিলের মধ্যে যেগুলো অ্যাড করা হয়েছিল, তার মধ্যে যেগুলো জাতীয় স্বার্থবিরোধী কার্যকলাপ এবং সেই সংক্রান্ত গঠন যেগুলো মন্তব্য করেছে, সেগুলোকে বাতিল করা হয়। এবং এখানে সুপ্রিম কোর্টকে 42তম যে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল তার পূর্বাবস্থার ক্ষমতা, অর্থাৎ 42তম অ্যামেন্ডমেন্ট আসার আগে যে ক্ষমতা ছিল, অর্থাৎ রাজ্য আইনের বৈধতা বিচারের ক্ষমতা, সেটা ফিরিয়ে দেওয়া হয়। মানে
সুপ্রিম কোর্টকে আমি বললাম যে সুপ্রিম কোর্টকে 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যে আইনের বৈধতা বিচার করার ক্ষমতা তুলে নেওয়া হয়েছিল, এটা সুপ্রিম কোর্টকে ফিরিয়ে দেওয়া হলো। একই সঙ্গে হাইকোর্টকে কেন্দ্রীয় আইনের বৈধতা বিচারের ক্ষমতাও ফিরিয়ে দেওয়া হয়, অর্থাৎ কোর্টকে আবার ফিরিয়ে দেওয়া হয় তার ক্ষমতা, যেগুলো হচ্ছে ইন্দিরা গান্ধী এগুলোকে নিয়ে নিয়েছিল। দেশে জরুরি অবস্থা বিষয়ক সংশোধনী প্রস্তাব পেশ করা হয়, এমার্জেন্সি বিষয়ক সংশোধনী প্রস্তাব পেশ করা হয়। অনেকে অ্যান্টি ফ্রিডম অনেকে অ্যান্টি ফ্রিডম 42nd বিলের মাধ্যমে এটাকে পাস করা হয়। যে বলা হয় অনেক অ্যান্টি ফ্রিডম সংশোধনী যেগুলো হচ্ছে 42তমতে অ্যামেন্ড করা হয়েছিল, তার বেশিরভাগই 43 এবং পরে 44 সংশোধন করা হয়। অর্থাৎ যেটা এখানে বলা আছে দেখো, অ্যামেন্ডমেন্ট পাসড আফটার রিভোকেশন অফ ইন্টারনাল এমার্জেন্সি অফ কোর্ট কান্ট্রি রিপিলস সাম অফ মোর অ্যান্টি ফ্রিডম অ্যামেন্ডমেন্ট enacted through the Constitution Amendment Bill 1942। যেগুলো ছিল এগুলো বেশিরভাগই তুলে নেওয়া হয়েছিল। সবচেয়ে বেশি ভাবে তুলে নেওয়া হলো কি 44-এ মোরারজি দেশাইয়ের সময় দেখো আবার অ্যামেন্ড করা হলো, হিউজ আর্টিকেল এখান থেকে অ্যামেন্ড করা হলো। উদ্দেশ্য ছিল, আমি অলরেডি প্রথমেই বলেছি 44-এ সব থেকে বেশি অ্যামেন্ডমেন্ট গুলো 42-এর গুলোকে খারিজ করা হয়েছে। এখানে বলা হয় যে 42তম সংশোধনের কিছু অংশ বাতিল করে দেওয়া হয়, যেখানে 42তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের অনেক অংশ 43-এও বাতিল হয়েছিল, 44-এও বাতিল করেছিল, এবং মৌলিক অধিকার রক্ষা এবং কার্যনির্বাহী আইন সংক্রান্ত বিষয় যেগুলো অপব্যবহার রোধের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে 31 নাম্বার ধারায় যে সম্পত্তির অধিকার ছিল সেটাকে মৌলিক অধিকার থেকে বাতিল করা হয়। আমরা অলরেডি পড়েছি 31-এ যে সম্পত্তির অধিকার থেকে মৌলিক অধিকারকে বাতিল করে দেওয়া হয়েছিল কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, আমরা অনেকবার পড়েছি ইনফরমেশনটা। আর 12তম ধারায় সংশোধন করা হয়, অর্থাৎ অ্যামেন্ডমেন্ট পাসড আফটার দ্য রিভোকেশন অফ ইন্টারনাল এমার্জেন্সি ইন দ্য কান্ট্রি provides for human rights safeguards and mechanism to prevent abuse of executive and legislative authority. Annual some amendments enacted by the Constitution Amendment Bill 42। 42-এর মাধ্যমে যেগুলো দেওয়া হয়েছিল এগুলো 44-এ আমাদের অনেক কিছু তুলে নেওয়া হলো। সেকেন্ড, আচ্ছা 45তম অ্যামেন্ডমেন্টে আর্টিকেল 334 কে অ্যামেন্ড করা হলো। 334 নাম্বার ধারার মধ্যে আমাদের 334 নম্বর ধারাকে অ্যামেন্ড করলো ইন্দিরা গান্ধী আবার পুনরায় ক্ষমতায় এসে। এখানে কি করা হলো যে 1980 অবধি যে অ্যাংলো ইন্ডিয়ানদের যে রিজার্ভেশন ছিল সেটাকে বাড়িয়ে আরো 10 বছর করে দেওয়া হলো। মানে অ্যাংলো ইন্ডিয়ান তপশিলি জাতি উপজাতি এবং অ্যাংলো ইন্ডিয়ান সদস্যদের যে রেস্ট্রিকশন সেটাকে আবার বাড়িয়ে 10 বছর করা হলো। 1980 ছিল, 1990 অবধি করা হলো। এক্সটেন্ডেড রিজার্ভেশন ফর দ্য এসসি অ্যান্ড এসটি নমিনেশন ফর অ্যাংলো ইন্ডিয়ান আপ টু 1990। 45 এটা হলো। 46-এ আমাদের কি হলো যে আমাদের যে অ্যামেন্ডমেন্ট শিডিউল 9 কে অ্যামেন্ড করা হলো। ইন্দিরা গান্ধী জেল সিং তখন শিখদের থেকে রাষ্ট্রপতি জেল সিং রাজ্য তালিকাভুক্ত আওতায় যে বিক্রয় করগুলো ছিল যেগুলো সেলস ট্যাক্স ছিল সেগুলো ত্রুটি সংশোধনের জন্য সংবিধানে পাস করা হলো। সেখানে করা হলো কি কি জিনিস, যে বিক্রয় করের জন্য আবেদন প্রস্তাব, অর্থাৎ অ্যামেন্ডমেন্ট টু দ্য নেগলেক্ট জুডিশিয়াল pronouncement on the scope for the applicability of the sales tax। সেলস ট্যাক্সটাকে ইম্পোজ করা হলো রাজ্যের উপর। 47তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ইন্দিরা গান্ধী কি করলেন, আসাম, বিহার, হরিয়ানা, তামিলনাড়ু, ইউপি, পশ্চিমবঙ্গ, গোয়া এবং অন্য কেন্দ্রশাসিত অঞ্চলে ভূমি সংস্কার যে আইনগুলো সেগুলোকে করা হলো, এবং এখানে সংস্কার সংক্রান্ত আদালতের ইখতিয়ারের বাইরে নিয়ে যায়। অর্থাৎ আবার দেখো ইন্দিরা গান্ধী ক্ষমতায় এসে কি করলো,
যেগুলো 44-এ খারিজ করেছিল, আবার সেম জিনিস করলো, যে ভূমি সংস্কার বিষয়গুলোকে আবার ইনক্লুড করলো এবং বললো আদালত এই বিষয়ে কোনো রকমের যুক্তিকতা দিতে পারবে না। প্লেস ল্যান্ড রিফর্ম অ্যাক্টস, প্লেস ল্যান্ড রিফর্ম অ্যাক্টস অ্যান্ড দ্য অ্যামেন্ডমেন্ট অন দিস অ্যাক্টস আন্ডার শিডিউল 9 অফ দ্য কনস্টিটিউশন। মানে দেখো, আগেও করে গেছিল, মোরারজি দেশাই খারিজ করলো, আবার ক্ষমতায় এসে আবার সেম জিনিসই করলো। 48-এ পাঞ্জাবে 2 বছরের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করা হলো। আর্টিকেল 368 প্রেসিডেন্টের করে পাঞ্জাবে 2 বছরের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করা হলো। আমি তোমাদের আবার পরের চ্যাপ্টার গুলো যখন পড়াবো সেখানে কোন রাজ্যে কতবার জরুরি অবস্থা জারি করা হয়েছে সেগুলো সম্পর্কে আমি একটা দেব। এখানে মানে আমাদের যে জরুরি অবস্থা ছিল অলরেডি আমরা পড়েছি, আরেকটু ভালোভাবে অ্যাজ এ ডেটা ফরম্যাটে পড়বো, যে কার সময় হয়েছিল, কি কারণে কিছু কিছু জিনিস আমরা একটু অ্যাজ এ ডেটা হিসেবে আমরা পড়ব। 48তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, পাঞ্জাবে জরুরি অবস্থা। 49-এ কি করা হলো, ত্রিপুরা রাজ্যে স্বশাসিত যেসব উপজাতি এলাকা রয়েছে সেগুলোর জন্য স্বীকৃত সাংবিধানিক ব্যবস্থা আনা হয়, অর্থাৎ ত্রিপুরাকে ট্রাইবাল স্টেট, আদিবাসী রাজ্য হিসেবে ঘোষণা করে ত্রিপুরার আদিবাসী অধ্যুষিত এলাকায় স্বশাসিত বা জেলা কাউন্সিল গঠন করা হলো। এটাও আমি তোমাদের পরের চ্যাপ্টার আছে যেখানে ট্রাইবাল এরিয়া গুলো সম্পর্কে আমরা ডিসকাস করেছি। রেকগনাইজ ত্রিপুরা অ্যাজ এ ট্রাইবাল স্টেট and enables of creation of Tripura tribal areas autonomous district council। আর একদম লাস্ট আজকে 50 অব্দি আমরা করব, পরের দিন 51 থেকে করব। 50-এ কি অ্যামেন্ড করলো ইন্দিরা গান্ধী, যে গোয়েন্দাগিরি এবং আমাদের গোয়েন্দাগিরি প্রতিরোধের জন্য যে ব্যুরো হয়, আমাদের যে সিবিআই, সিআইডি যেসব গোয়েন্দা দপ্তরগুলো রয়েছে তাদের প্রতিষ্ঠায় যেসব কর্মরত ব্যক্তি রয়েছে তাদের জন্য টেলি যোগাযোগ ব্যবস্থা এবং তথ্য সম্পর্কিত কোনো সংস্থায় কর্মরত ব্যক্তিদের দায়িত্বে মৌলিক অধিকার বাতিল বা সীমিতকরণের ব্যবস্থা যুক্ত করা। এখানে করা হয় কি, মৌলিক অধিকার যে কার্যকরী সংশোধন করা হয়। 33 নম্বর ধারায় যে নিজের সম্পত্তি এবং যোগাযোগ রক্ষার জন্য পরিকাঠামো উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়, অর্থাৎ টেকনিক্যাল অ্যামেন্ডমেন্ট অফ দ্য curtailment of the fundamental right for the part 3 as a prescribed in article 32 cover the security personnel protecting property and communication infrastructure। মানে এই যোগাযোগ রাখার জন্য যে পরিকাঠামোর উন্নয়ন সেই সংক্রান্ত অ্যামেন্ডমেন্ট এটা 50-এ হয়েছিল। এতটা ইম্পর্টেন্ট নয় এই অ্যামেন্ডমেন্টটা। এখন তো মোটামুটি, হ্যাঁ বলো বলো। বলছিলাম ওই চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে বয়সটা এক্সটেনশন করা হয়েছিল, আগে যেটা বলেন ইপিএসসি যেটা চেয়ারম্যান বা ওদের বয়স এইটা বাড়ানো হয় 2 বছর, 60 থেকে 62, কিন্তু এদের কি ওই অ্যামেন্ডমেন্ট একটা সাহায্যে বাড়ানো হয়েছিল? না, ওটা নয়, এটা পরে অ্যামেন্ডমেন্টটা আসবে, এই অ্যামেন্ডমেন্টটা পরে আসবে। বিচারপতিদের বয়স যে 68 করা আছে, এটা অ্যামেন্ডমেন্ট আছে, এটা প্রবাবলি তোমার 78 বা 79 এরকম আছে, অ্যামেন্ডমেন্টটা আছে। এটা এটা অন্য অ্যামেন্ডমেন্টটা হবে। সুপ্রিম কোর্টের প্রধানপতিদের যে এজটা বাড়ানো, এটা পরে অ্যামেন্ডমেন্ট হয়েছে, ঠিক আছে? এটা আমরা পড়বো। কত নম্বর অ্যামেন্ডমেন্ট বলো? বলছিলাম কোশ্চেন মনে পড়বে তাই। কত নম্বর অ্যামেন্ডমেন্টটা এই মুহূর্তে ঠিক মনে নেই, বাট এটা এই অ্যামেন্ডমেন্টটা আছে, পরে আছে এই অ্যামেন্ডমেন্টটা। কত নাম্বার আমার এই মুহূর্তে ঠিক মনে আসছে না, 78 বা 79 এর দিকে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো তোমরা এটা দেখবে। আর তোমাদের একটা কথা আজকে বলছি, যারা অন্তত ক্লাস করছো তাদের উদ্দেশ্যেই বলছি, হিস্ট্রিটা একবার প্রথম থেকে রিভিশন করো। নেক্সট উইক থেকে, ওকে, নেক্সট উইক থেকে আমরা যে তোমাদের ডব্লিউবিসিএস এর একটা ব্যাচ করা আছে, স্পেশাল একটা ব্যাচ গ্রুপ করা আছে, দেখবে সেই গ্রুপে ক্লাসের হচ্ছে আমি লিংক দেব, একদম ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বেদিক সিভিলাইজেশন, ডব্লিউবিসিএস মেন্স এর কোশ্চেন অ্যান্সার আলোচনা করব, এজ এ চ্যাপ্টার ওয়াইজ করব, যেখানে আমরা একদম টপ লেভেলের যে এমসিকিউ কোশ্চেন গুলো হয় সেগুলো আমরা করব। কিন্তু সপ্তাহে হয়তো একটা তো মিনিমাম থাকবে, দুটো করেও ক্লাস হতে পারে, ঠিক আছে? এবং ক্লাসগুলো সন্ধ্যের দিকেই থাকবে, একটু সন্ধ্যের দিকে টাইম করবে, 8টার দিকে, ঠিক আছে? 8টার দিকে অসুবিধা নেই তো কারো? হবে টাইম তো? হ্যাঁ স্যার হবে।
তো তোমাদের বলছে প্রত্যেককে একটু রিভিশনটা করো প্রথম থেকে। ইন্দাস ভ্যালি সিন্ধু সভ্যতাটা ভালো করে একটু রিভিশন করো। আমি একদম মেন্স লেভেলের টপ লেভেলের এমসিকিউ, আমি পুরো মেন্স লেভেলের এমসিকিউ করাবো, চ্যাপ্টার ওয়াইজ করাবো, একটু হার্ড লেভেলের হবে। তোমরা পড়বে, যেগুলো আমি পড়িয়েছি সেগুলোই পড়বে। এক্সট্রা যদি কোনো পড়তে চাও সেটাও পড়তে পারো, বা যে কোনো জায়গায় মক টেস্ট যদি যেখানে দিতে চাইছো সেখানেও দিতে পারো। যে কোনো বই থেকে ফলো করে পড়ো। স্যার বলছিলাম, বলো বলো। স্যার এমসিকিউ গুলো কি ইংলিশ ভার্সনে হবে সব? অবশ্যই টোটাল ইংলিশে থাকবে, টোটাল ইংলিশে থাকবে। বাংলাতে আমরা প্রচুর করেছি, এখানে ইংলিশেই থাকবে কোশ্চেন গুলো, অ্যান্সার ইংলিশেই থাকবে। আমি যদিও বাংলা বলে দেব, তবু কোশ্চেন গুলো ইংলিশে বুঝেই করতে হবে, এবং এটা একটু হার্ড লেভেলের কিন্তু থাকবে। আমি পুরোটাই করাবো, যদি সপ্তাহে একটা তো মিনিমাম হবেই, দুটো করেও হতে পারে। ঠিক আছে, একটু ভালো করে রিভিশন প্রথম থেকে করতে থাকো, আমি বারবার রেগুলারলি পরপর করাতে থাকবো। ওকে, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MICS এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।